পাহাড়ি কবরের সেই জল্লাদ যখন খাঁচায় গভীর রাতের এক বুক কাঁপানো নিস্তব্ধতা। কয়েকজন মানুষ অত্যন্ত তাড়াহুড়া করে মাটি খুঁড়ছেন। তাদের চোখে মুখে চরম আতঙ্ক এবং ব্যস্ততা। কিছুক্ষণের মধ্যেই সেখানে মাটি চাপা দেওয়া হলো একটি রক্তাক্ত নিথর দেহ। কোনো সাধারণ মানুষের শরীর ছিল না সেটি ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের। কিন্তু কেন দেশের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানকে কেন কোনো রাষ্ট্রীয় সম্মান ছাড়া গভীর রাতে দুর্গম পাহাড়ের চূড়ায় মাটি চাপা দিতে হলো? কি এমন গোপন সত্য লুকিয়েছিল এই পাহাড়ি মাটির নিচে, যা ধামা চাপা দিতে চেয়েছিল ঘাতকেরা? না দর্শক, এটি কোনো বলিউড বা হলিউডের কাল্পনিক ক্রাইম থ্রিলার দৃশ্যপট নয়। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং অন্ধকার এক রাজনৈতিক ট্র্যাজেডির নির্মম বাস্তবচিত্র। দীর্ঘ ৪৫ বছর অর্থাৎ প্রায় ৪.৫ দশক ধরে যে রহস্যের জট খোলেনি, অবশেষে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি সামনে চলে এসেছে আইনের হাতে। রাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা জাল এবং প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যে মানুষটি এতদিন অন্ধকারের বাসিন্দা হয়ে বেঁচেছিলেন, তিনি আর কেউ নন, সাবেক সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। ১৯৮১ সালের সেই অভিশপ্ত রাতে রাষ্ট্রপতির নিথর দেহটিকে অত্যন্ত গোপনে চট্টগ্রামের গহীন পাহাড়ে ঘুম করে দেওয়ার মূল মাস্টারমাইন্ড এবং তদন্তকারী ছিলেন এই ব্যক্তি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অতর্কিত অভিযানে অবশেষে জালে ধরা পড়েছেন এই মোস্ট ওয়ান্টেড আসামি। কিন্তু ইতিহাসের এই পর্যায়ে এসে সবচেয়ে বড় প্রশ্নটি আমাদের তাড়া করে বেড়ায়। রাষ্ট্রের শীর্ষ নেতাকে কেন সেদিন কোনো ধর্মীয় বা রাষ্ট্রীয় বিদায় না দিয়ে পাহাড়ের নির্জনতায় পশুর মতো মাটি চাপা দিতে চেয়েছিল? চলুন আজ আমরা ইতিহাসের সেই ধুলোবালি সরিয়ে ৪৫ বছর আগের সেই ভয়ঙ্কর রাতের অজানা এবং রোমহর্ষক সত্যের গভীরে প্রবেশ করি। ঘটনার মূল সূত্রপাত খুঁজতে আমাদের ফিরিয়ে যেতে হবে ১৯৮১ সালের ২৩শে মে। তৎকালীন রাষ্ট্রপতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফরে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে পৌঁছেছেন। সারাদিনের ব্যস্ততা এবং রাজনৈতিক সফরের ক্লান্তি দূর করতে রাতের বেলা তিনি অবস্থান নেন চট্টগ্রাম সার্কিট হাউসে। তখন মে মাসের গুমোট গরম, চারদিকে গভীর নিস্তব্ধতায় ঢাকা। কিন্তু কে জানত এই আপাত শান্ত নিস্তব্ধতার আড়ালেই বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর সামরিক অভ্যুত্থানের নীল নকশা। ঘড়ির কাঁটায় তখন ৩০শে মে ভোররাত। পুরো সার্কিট হাউস যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই আচমকা ভারী বুটের আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। একদল ক্ষুব্ধ এবং বিদ্রোহী সেনা কর্মকর্তা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যেই চারিদিকে শান্ত পরিবেশকে স্তব্ধ করে দেয় স্বয়ংক্রিয় অস্ত্রের বিকট আওয়াজ। আর সেই তাণ্ডবের মাঝেই চিরতরে স্তব্ধ করে দেওয়া হয় দেশের তৎকালীন শীর্ষ নেতাকে। কিন্তু আসল খেলা তো শুরু হয় এই হত্যাকাণ্ডের ঠিক পর মুহূর্তে। ক্ষমতার লোভ বা ক্ষোভ থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা খুব ভালো করে জানত যে তারা আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। দেশের রাষ্ট্রপতির এই মর্মান্তিক এবং আকস্মিক পরিণতির খবর যদি সকালের আলো ফোটার আগে সাথে সাথেই সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের কাছে পৌঁছে যায়, তবে পুরো দেশ এক লহমায় ফুঁসে উঠবে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং তাদের নিজেদের অস্তিত্বই সংকটে পড়বে। আর এই চরম আতঙ্ক থেকে জন্ম নেয় এক নতুন এবং ভয়ঙ্কর পরিকল্পনা। এবার আসা যাক সেই সবচেয়ে বড় প্রশ্নটিতে, জানিয়ে দশকের পর দশক ধরে ইতিহাসের গবেষকদের মধ্যে তুমুল বিতর্ক চলেছে। ঘাতকেরা কেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বা ইঞ্জিনিয়ারিং কলেজের পেছনে সেই দুর্গম জনমানবহীন পাহাড়কেই বেছে নিয়েছিল? কেন তারা সার্কিট হাউসে বা পরিচিত স্থানে নিথর দেহটি রেখে পালিয়ে গেল না? দর্শক, সামরিক বিজ্ঞানে একটি অত্যন্ত সুপরিচিত এবং নিষ্ঠুর টার্ম এবং শব্দ রয়েছে, যাকে বলা হয় স্ট্র্যাটেজিক কনসিলমেন্ট বা কৌশলগতভাবে আড়াল করার নীতি। যখন কোনো বিদ্রোহী গোষ্ঠী কোনো রাষ্ট্রের বৈধ ক্ষমতা জোরপূর্বক দখল করতে চায়, তখন তাদের প্রথম এবং প্রধান লক্ষ্যই থাকে পূর্ববর্তী জনপ্রিয় নেতাকে অস্তিত্ব, সমাজ এবং মানুষের চোখ থেকে এমনভাবে আড়াল করে দেওয়া যাতে তার অনুসারীরা বা সাধারণ জনগণ কোনোভাবে আবেগ তাড়িত হওয়ার সুযোগ না পায়। ইতিহাস ঘাটলে স্পষ্ট দেখা যায় বিদ্রোহী সেনা কর্মকর্তারা খুব ভালো করেই জানতেন যে তৎকালীন রাষ্ট্রপতি সে সময় সাধারণ সৈনিক এবং আপামর জনগণের কাছে কতটা আকাশচুম্বী জনপ্রিয় ছিলেন। তার সেই রক্তাক্ত নিথর দেহ যদি সার্কিট হাউসের মেঝেতেই পড়ে থাকতো, তবে সেই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সেনাবাহিনীর অন্যান্য অনুগত ইউনিটগুলো মুহূর্তের মধ্যে বিদ্রোহ ঘোষণা করত। একটি বিশাল গণবিস্ফোরণ এবং গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো দেশের বুকে। আর এই সম্ভাব্য গণবিক্ষোভ এবং সামরিক প্রতিরোধকে কঠোরভাবে ঠেকানোর জন্যই ঘাতকেরা শহরের কোলাহল থেকে দুর্গম পাহাড়কে তাদের ঢাল হিসাবে বেছে নেয়। নির্দেশ পাওয়ামাত্রই মেজর মোজাফফর হোসেনের সরাসরি নেতৃত্বে একটি বিশেষ সামরিক দল রাষ্ট্রপতির নিথর দেহটি একটি সামরিক যানে তুলে নেয়।
তাদের গন্তব্য ছিল শহর থেকে বহুদূরের এক অচেনা ভূগোল, যেখানে সাধারণ মানুষের যাতায়াত ছিল সম্পূর্ণ অসম্ভব। রাতের নিকোষ অন্ধকারে কোনোরকম জানাজা, ধর্মীয় আনুষ্ঠানিকতা কিংবা ন্যূনতম রাষ্ট্রীয় সম্মান ছাড়াই অত্যন্ত তাড়াহুড়ো করে মাটি চাপা দেওয়া হয় দেশের শীর্ষ নেতাকে। পাহাড়ের এই আদিম নির্জনতাকে বেছে নেওয়ার পেছনে ঘাতকদের মূল উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, প্রকৃত সত্যকে দিনের আলো থেকে পুরোপুরি আড়াল করে রাখা, যাতে রাষ্ট্র ও মিডিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জন্য তারা পর্যাপ্ত সময় পায়। আর দ্বিতীয় বিষয়টি ছিল এমন এক কুয়াশাবৃত পরিস্থিতি বা প্রোপাগান্ডা তৈরি করা, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। যদি কেউ রাষ্ট্রপতির সুনির্দিষ্ট খোঁজ না পায়, তবে বাজারে নানা রকম গুজব ছড়িয়ে পড়ায় নিজেদের কবজায় নেওয়া অনেক সহজ হবে বলে মনে করছিলেন বিদ্রোহীরা। কিন্তু প্রকৃতির হিসাব বড়ই অদ্ভুত। পাহাড়ের সেই অন্ধকার গহীনে লুকিয়ে রাখা সত্ত্বেও সত্যকে কিন্তু শেষ পর্যন্ত ধামাচাপা দিয়ে রাখা যায়নি। অত্যন্ত দ্রুততার সাথে সেনাবাহিনীর অনুগত ইউনিটগুলো পাল্টা কঠোর অভিযান চালায়। তারা এই বিদ্রোহকে চূর্ণবিচূর্ণ করে দেয় এবং সেই দুর্গম পাহাড়ি এলাকা থেকে রাষ্ট্রপতির নিথরদেহ উদ্ধার করে এবং অত্যন্ত সসম্মানে দেশের রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসে। এই নৃশংস ঘটনার পরপরই তৎকালীন সরকারের নির্দেশে জড়িত সেনা কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনা হয়। গঠন করা হয় একটি বিশেষ সামরিক আদালত বা মিলিটারি ট্রাইব্যুনাল। সামরিক আইনের অধীনে অত্যন্ত কঠোর ও দ্রুতগতিতে শুরু হয় সেই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া। দীর্ঘ শুনানির পর মেজর মোজাফফর হোসেন সহ মোট 12 জন সেনা কর্মকর্তাকে সরাসরি চরম ট্র্যাজেডি এবং রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করা হয়। পরবর্তী সময়ে 1982 সালের দিকে মুজাফফরবাদে বাকি 11 জন কর্মকর্তার সেই সর্বোচ্চ সাজা অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হয়েছিল। কিন্তু এখানে জন্ম নেয় ইতিহাসের আরেক নতুন রহস্য। রাষ্ট্রের এত বড় নিরাপত্তা বলয় ভেঙে প্রশাসনের সবার নাকের ডগায় কিভাবে এবং কার ইশারায় পালিয়ে গেলেন এই মেজর মোজাফফর? বাংলায় একটি অত্যন্ত চমৎকার এবং চিরন্তন প্রবাদ রয়েছে, ধর্মের কল বাতাসে নড়ে। অর্থাৎ সত্যকে মানুষ যতই রক্ষা বা চক্রান্তের জোরে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, তা একদিন ঠিক আলোর মুখ দেখে। দীর্ঘ 45 বছর পর এই বৃদ্ধ বয়সে মোজাফফরের গ্রেপ্তার যেন সেই প্রবাদেরই একটি জীবন্ত এবং জ্বলন্ত প্রমাণ। কিন্তু একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কিভাবে একজন মৃত্যুদণ্ড পলাতক আসামি দীর্ঘ সময় ধরে নিজের দেশ বা দেশের বাইরে সম্পূর্ণ আত্মগোপনে থাকতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক ও গোয়েন্দা বিশ্লেষকদের মতে মোজাফফরের এই 4.5 দশকের দীর্ঘ আত্মগোপন কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না। এর পেছনে নিশ্চিতভাবে কাজ করেছে কোনো অত্যন্ত শক্তিশালী, অদৃশ্য এবং প্রভাবশালী শক্তির এক বিশাল সিন্ডিকেট। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি আসলে কোথায় ছিলেন, কার আশ্রয় ছিলেন, কিভাবে নিজের আসল পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের ভিড়ে মিশে, তা আজও এক বিরাট গোলকধাঁধা। ডিবির হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ইতিমধ্যে আইনানুগ প্রক্রিয়ায় সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এখন পুরো দেশের মানুষের চোখ সে বিশেষ জিজ্ঞাসাবাদ কক্ষের দিকে, কারণ সেখানে হয়তো বেরিয়ে আসতে পারে ইতিহাসের কোনো অন্ধকার কুঠরির চাবি। 1981 সালের সেই সামরিক আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু সে সময় থেকেই নানা মহলের ব্যাপক বিতর্ক এবং আইনি প্রশ্ন রয়ে গেছে। অনেক সমালোচক এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মনে করেন সেই বিচারটি করা হয়েছিল অত্যন্ত তাড়াহুড়ো করে। সেখানে অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থনের জন্য পর্যাপ্ত আইনি সুযোগ বা সময় দেওয়া হয়নি। এমনকি এই পুরো সামরিক অভ্যুত্থানের মূল হোতা বা প্রধান চক্রান্তকারী হিসাবে তৎকালীন সময়ে যাকে মিডিয়া ও সরকারের সামনে দাবি করা হয়েছিল, সেই মেজর জেনারেল আবুল মঞ্জুরকে গ্রেপ্তারের পর অত্যন্ত রহস্যজনক এক পরিস্থিতিতে চিরবিদায় নিতে হয়। কিন্তু কেন জেনারেল মঞ্জুরকে জীবিত অবস্থায় কোনো বেসামরিক বা সামরিক আদালতে দাঁড় করানো হলো না? তাকে তড়িঘড়ি করে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আসলে কার বা কোন শক্তির স্বার্থ রক্ষা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর আজও ইতিহাসের পাতায় এক বিশাল কালো দাগ হয়ে আছে। প্রিয় দর্শক, 45 বছর পর মেজর জিয়ার একজন প্রত্যক্ষ ঘাতককে এভাবে ধরা পড়ার বিষয়টিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? সব সত্য উন্মোচিত হবে নাকি আসল সত্য চিরকালই পর্দার আড়ালে থেকে যাবে? এবং এই নির্মম হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হিসেবে আপনি আসলে কাকে দায়ী করবেন? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং অভিযুক্ত ব্যক্তির নাম অবশ্যই জানিয়ে দিন। আর এই ধরনের রোমাঞ্চকর ঐতিহাসিক এবং ইনডেপথ ইনভেস্টিগেশন ভিডিও আরও দেখতে চান, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ।